অ্যান্ড আই অ্যাম লাইভ ফর সুরঞ্জনের কথা। শুরু করব লাইভটা, তার আগে কেউ জয়েন করুক তারপর। একজন দেখছে। আমি লাইভটা শুরু করব কিছুক্ষণ পর। আরেকটু দেখি কে কে আসছে না আসছে, সেই বুঝে আমি লাইভটা শুরু করব। সঙ্গতি দাস ইজ ওয়াচিং। আর একজন দেখছেন। বিশ্বজিৎ দা দেখছে। হাই বিশ্বজিৎ দা। সায়ন মণ্ডল, হাই সায়ন। সায়নের সাথে আমি একটা কাজ করেছি, সেটারও আপডেট আস্তে আস্তে দেব। সেটা এখানে এখানে বললেও একটা আলাদা করে ওটা রিল বানাবো। সায়নের একটি চ্যানেল আছে মণ্ডলের আড্ডাখানা বলে, সেই মণ্ডলের আড্ডাখানা চ্যানেলে আমি ওর সাথে কাজ করেছি ডক্টর আর বর্মন একটি চরিত্রে। ও আমার আমি ওর চ্যানেলে কাজ করেছি। অনুমতি বলে একটি গল্প আছে সায়নের, ভালো গল্পটি বেশ, তাতে আমি ছিলাম ডক্টর আর বর্মনের চরিত্রে। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ইজ ওয়াচিং। হাই বুলটাইদা। সংগতি লিখেছে হাই। হাই সংগতি। আচ্ছা,
যাই হোক, তো এবারে আসল পয়েন্টে আসি। হ্যাঁ, হাই হাই বিশ্বজিৎ দা। হ্যাঁ, যে পয়েন্টটা আসার, যে আমার সুরঞ্জনের কথা নামে একটি চ্যানেল আছে, মোটামুটি ফেসবুকে এখন সবাই জানে, কারণ যা যা পোস্ট আমি করছি সেটা সুরঞ্জনের কথা সংক্রান্ত পোস্টই করছি। তাই এই প্রসঙ্গে জানিয়ে রাখা উচিত যে এই চ্যানেলটি যখন আমি শুরু করি তখন কোনো লম্বা প্ল্যান ছিল না যে এটা আমি নেক্সট গল্পের অপেক্ষায় আছি সুরঞ্জনের কথার। থ্যাংক ইউ সায়ন, থ্যাংক ইউ। এভাবেই এগোতে থাক কথকথার নৌকো। থ্যাংক ইউ বিশ্বজিৎ দা। তো যাই হোক, যেটা বলছিলাম, যে যখন আমি শুরু করি তখন আমার প্ল্যান ছিল যে আমার গল্পগুলোকে শুধুমাত্র আর্কাইভ করে রাখবো, এবং নিজেও কিছু গল্প পাঠ করা শুরু করি। আপনারা জানেন, যারা দেখেছেন, আমি শুরু করেছিলাম স্বর্ণালী সন্ধ্যায় দিয়ে, মানে পুরনো যেগুলো আর কি আমাদের প্রখ্যাত এবং বিখ্যাত লেখকদের গল্প, সেগুলো দিয়েই আমি শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীকালে মনে হলো যে শুধু সেটাই বোধহয় পর্যাপ্ত হচ্ছে না, কারণ বহু চ্যানেল তো এমন আছে যারা আর কি এইগুলো পাঠ করছেন, এবং অডিও স্টোরির মার্কেটটা নেহাতি খুব ছোট নয়। বেশ অনেকেই আছেন এই অডিও স্টোরির জায়গায়। শম্পা দাস ইজ ওয়াচিং। শম্পাদি, থ্যাংক ইউ ওয়াচ করার জন্য। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে একটা অন্য সেগমেন্ট শুরু করা যায়, যেটা অন্যান্য অন্যান্য অডিও চ্যানেলের থেকে যদি কিছুটা আলাদা হলেও হতে পারে, এটা আমার মনে হয়েছিল। তো যাই হোক, অ্যান্ড দেন আই স্টার্টেড। তারপর একটা মজার ঘটনা ঘটলো, যে আমি এই সেকেন্ড যে সেগমেন্টটা শুরু করেছিলাম তার নাম দিয়েছিলাম মিড নাইট এক্সপ্রেস, মানে মধ্যরাতের রেলগাড়ি। একটু ছাড়াও হচ্ছিল ওটা 9টার দিকে, যেটা এখন আমার চ্যানেলের সুরঞ্জনের কথা ইউটিউব চ্যানেলের প্রাইম। সরি সরি সরি, আমার হঠাৎ করে কানেকশনটা চলে গিয়েছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে আবার লাইভে আসতে হলো। সরি, এটা কেন হলো জানি না, হঠাৎ করে কানেকশন চলে যাওয়ার কথা নয়। আমি কথা বলতে বলতেই এরকম একটা বিচ্ছিরি ব্যাপার। সাডেনলি প্রবলেমটা হলো, ভেরি সরি, এইটা না ইন্টারনেট কানেকশনের জন্য এই প্রবলেমটা হয় বারবার, মানে কথা বলতে বলতে। যারা দেখছিলেন তাদেরও ইন্টারাপশন হয়, আমার বলতেও ইন্টারাপশন হয়, খুব মুশকিল। দেখছেন কেউ কেউ, ভেরি ব্যাড ডে, জানেন তো আজকে, মানে ভীষণ ইন্টারনেট কানেকশনের অবস্থায় আমাদের এই অঞ্চলটায় ভীষণ খারাপ। একটু আসুন, কেউ জয়েন করুন প্লিজ, যারা আসছেন একটু হাই বলবেন, হ্যাঁ।
মেঘা সরকার, হাই মেঘা। ভীষণ স্লো কানেকশন। আমি মানে সায়ন, সায়ন ভীষণ স্লো কানেকশন জানো তো, পট করে চলে গেল, লাইভটা করতে করতেই হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? প্রচন্ড বাজে নেট কানেকশনের জন্য একটু অসুবিধা হচ্ছে। ওকে 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 ওকে, হ্যাঁ আমি ওয়াইফাই থেকে ফোনের নেটে সুইচ করে দিলাম লাইভটা। যাই হোক, তো যেটা বললাম, হ্যাঁ যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, হ্যাঁ আমাদের এখানে যে মানে আমার যে চ্যানেলটা আর কি, সেই চ্যানেলটায় একটা ব্যাপার ঘটছিল যে আমি স্বর্ণালী সন্ধ্যায় অনুষ্ঠানে পাঠ করছিলাম বিভিন্ন যে সমস্ত মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের গল্প পাঠ করছিলাম। তো সেই সময় করতে গিয়ে আমার মনে হয়েছিল যে সেটা যদি সেটা যদি এরকম হয় যে একটা এমন কিছু যেটা শুধুমাত্র আমার চ্যানেলেই শোনা যেতে পারে, তো সেই সেই এক্সপ্লিসিট বিষয়টা করবার জন্য আমি একটা স্ট্যান্স নিলাম। আমার মনে হলো আমি আহ, এমন একটা এমন একটা টপিক চয়েস করি, যে টপিকটা কিছুটা বাস্তবোচিত, মানে সত্যিকারের ঘটনার অনুপ্রেরণায় হোক। তো সেটা করতে গিয়ে আমার মনে হলো যে আমি একটা স্ট্রিমকে চয়েস করে নিলাম, সেটা হচ্ছে আমাদের মিডনাইট এক্সপ্রেস। তো সেটা করতে গিয়ে মিডনাইট এক্সপ্রেসকে আমার চয়েস করা। সেইখানে গল্প পাঠ করতে গিয়ে আমি দেখলাম যে মানুষ স্বর্ণালী সন্ধ্যায়ের চেয়ে অনেক বেশি অ্যাকসেপ্ট করছে মিডনাইট এক্সপ্রেসকে, এবং অনেক অনেক বেশি মানুষ সেটাকে শুনতে চাইছে। যেমন তার মধ্যে আমি বলছি যে আমার আহ, তাল গাছ প্রথম গল্প মিডনাইট এক্সপ্রেসে ছিল, তাল গাছ। তাল গাছে দেখলাম মানে পাবলিক রিয়াকশন খুব ভালো, খুবই ভালো, তাই জন্য রিস্ক নিলাম যে তাল গাছের পরে লিফট, বাতাস, এই তাল গাছটাকে কেন্দ্র করে একটা গল্প বাতাস, গল্পগুলো এক এক করে করতে শুরু করলাম। এটা একটা সাহস নিয়েই করা। তো এই প্রসঙ্গে মনে হলো যে মানে স্বর্ণালী সন্ধ্যায়টা কন্টিনিউ করা দরকার, কিন্তু সময়ের অভাবে আমি সেটাকে আর কন্টিনিউ করে উঠতে পারছি না। তো যাই হোক, সেই দীপালি ঘটক ইজ ওয়াচিং। হাই দীপালি, অনেক দিন কথা নেই, মানে দেখারও হয় না। সান্নিক, সান্নিক পাড়িয়া ইজ ওয়াচিং। সান্নিক পাড়িয়া, আপনার ভয়েসটা বেশ ভালো, ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, বেস্ট উইশেস ফর ইউর চ্যানেল। থ্যাংক ইউ সান্নিক, থ্যাংক ইউ। তোমরা সবাই শুনলে আমার খুব ভালো লাগবে।
তো যাই হোক, তো সেই মিডনাইট এক্সপ্রেসের পাঠ করার যে মানসিকতা, সেখান থেকে শুরু হলো আমার এই জার্নি। প্রথমে ভেবেছিলাম যে না, শুধুমাত্র গল্পগুলোকে আর্কাইভ করবার জন্যই কাজ করব, যতদিন পারি করব, যতদিন ভালো লাগে করব। কিন্তু আফটার দ্যাট মনে হলো না, এটা শুধুমাত্র শখ পূরণ নয়, এটা দিয়ে যদি আরও কিছু কনভে করা যায় মানুষকে। আর আর এই লাইফটা আমি আর হয়তো আরও আগেই আসতাম, যখন 100 পার হয়ে গেছে তখনই ভেবেছিলাম যে লাইভ করব। কিন্তু আজকে, মানে একটু আগে আর কি, দেখলাম 150, মানে 150 পার হয়ে গেছে, 150 পার হয়ে গেছে। তো ভাবলাম যে না, আবার নাও ইটস হাই টাইম, এবারে লাইভ আসাটা দরকার। এবার বক্তব্যটা হচ্ছে, কেন এই চ্যানেলটা আপনারা শুনবেন, বা কেন এই চ্যানেলটা আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি। সেটা হচ্ছে, আমার যে গল্পগুলো, সেটা তাল গাছ হোক, বা সেটা বাতাস হোক, লিফট হোক, যে গল্পগুলো আমি পাঠ করছি, সেই গল্পগুলো প্রত্যেকটাই সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এবার প্রশ্ন উঠতেই পারে, আপনি কি তাহলে কুসংস্কার ছড়াচ্ছেন? আপনি কি তাহলে সেই আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করছেন? কারণ হ্যাঁ, এই প্রশ্ন উঠবেই। কারণ আমার কাছে, আমি যদি এখন একটা আমি বলি যে এই ভূতের গল্পগুলো সবটাই সত্যি, ভূতের গল্পগুলো আপনারা বিশ্বাস করুন, সেখানে প্রথমেই আমি বলে রাখি যে এই ভূতের গল্প ইত্যাদি যা যা আছে, এটা কিন্তু বিশ্বাস করানোর কোনো মানসিকতা নিয়ে আমি আসছি না। মানে এটার কোনো রেসপন্সিবিলিটি আমার নয়। আমি শুনছি, আমি কালেক্ট করছি, আমি কালেক্ট করে আপনাদের কাছে নিয়ে আসছি, আপনারা সেটা শুনছেন, আপনাদের ভালো লাগছে, এটুকুই আমার কাজ। একজন লেখক হিসেবে, একজন পাঠক হিসেবে, একজন পরিচালক হিসেবে আমার এটুকুই কাজ, যে আপনাদেরকে কনভে করা। কিন্তু হ্যাঁ, এটাও আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যে কটি ঘটনা আমি পাঠ করেছি আমার চ্যানেলে আর কি, তাদের প্রত্যক্ষদর্শীদের মত থেকে, মানে প্রত্যক্ষদর্শীদের জায়গা থেকেই কিন্তু সেটা পাঠ করা। কারণ আমাকে প্রত্যেকেই, যারা যারা বলেছেন, তারা কেউই কাল্পনিক চরিত্র নয়, প্রত্যেকেই জীবিত চরিত্র। এবং আজকে যে অ্যানাউন্সমেন্টটা করবার আমার ইচ্ছে, যেটা আমি এই লাইভের, যে জন্য আমার লাইভে আসা, এক তো 100 পূর্ণ হয়েছে, সেই লাইভে আসার একটা ইচ্ছে ছিল, সেই আনন্দটা ভাগ করে নেবার জন্য। কারণ ফেসবুকেও বহু মানুষ ছিলেন যারা আমাকে সহায়তা করেছেন, তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। একজন আনকোড়া ছেলে, করতো অভিনয়, করতো থিয়েটার, কখনো কখনো গল্প পাঠ করতো, সেখান থেকে একটা যে কোনো কারণেই হোক, কারোর থেকে একটা প্রবল ধাক্কা খেয়ে সেই জায়গায় তার হঠাৎ মনে হলো যে নিজেই করব, দরকার নেই কাউকে। তো সেখানে প্রথম দিকে প্রতিকূলতা থাকে, কারণ একটা গল্প ঠিকঠাক করে পরিবেশনা করতে একটা বাজেটের প্রয়োজন হয়। যারা করেন তারা জানেন। এই যেমন সায়ন রয়েছে লাইভে, ওর একটা চ্যানেল আছে, মণ্ডলের আড্ডাখানা, যেখানে আমি পাঠ করছি, বা আগে পাঠ করেছি। মানে একটা বাজেট লাগে, কিন্তু তো সেটা প্রথমত আমার পক্ষে জোগাড় করা খুব কঠিন ছিল। কারণ আপনাদের সামনে না প্রচুর অপশান, প্রচুর চ্যানেল আপনাদের সামনে, সেখানে একটা চ্যানেল, যে চ্যানেলটাকে আপনারা শুনবেন, যে চ্যানেলটাকে আপনারা দেখবেন, সেটাকে ভায়াবল করে তোলবার জন্য আমাকে অনেকটা পরিশ্রম করতে হবে, এবং এমন কিছু আপনাদেরকে এক্সক্লুসিভলি দিতে হবে যেটা আপনারা দেখতে পছন্দ করবেন। হতে পারে যে সেটা সেটা শুধুই প্রেমের গল্প হতে পারে, সেটা ভূতের গল্প হতে পারে। তো আমি ভাবছিলাম এই নিশটা নিয়ে কাজ করবার কথা, যে কিভাবে আমি এটা করতে পারি। এবার সত্যি কথা বলতে, আজকে সুরঞ্জনের কথা 0 থেকে 150 পৌঁছেছে, এখনো অনেকটা পথ চলা বাকি, এখনো আমার 1000 সাবস্ক্রাইবার হয়নি, অনেকটা সময় লেগে যাবে বলেই আমি অনুমান করছি। কিন্তু এই পৌঁছানোটার পেছনেও ওই ধাক্কা খাওয়াটা খুব প্রয়োজনীয় ছিল আমি মনে করি। এবার সেদিন যে ধাক্কাটা মানে তিনি দিয়েছিলেন, আমি আর নাম করছি না, সেই ধাক্কাটা থেকে আমার মনে হয়েছিল যে না, অডিও স্টোরিই করব, এবং নিজের লেখা, নিজের গল্প নিয়েও করব, দেখি কি হয়। না হলে আর্কাইভ করে রেখে দেবো, আমার কাছে থাকবে আমার লেখা গল্পগুলো, প্রয়োজনীয় পরে প্রয়োজন হলে ছবি করব সেটা নিয়ে, অথবা থাকবে গল্প, পড়ে থাকবে গল্প। একজন স্টোরি টেলারের তো ক্ষতি নেই থাকলে,
স্টোরি টেলার থাকলে অসুবিধে কোথায়। তো এই মানসিকতা থেকেই লেখা। তারপর সেই ঘটনাটা যখন ঘটে তখন আমি কোচবিহারে আমার এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে কোচবিহারে, সেখান থেকে আমাদের যাওয়ার কথা পাহাড়ে বেড়াতে। তো ওই যে ধাক্কাটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, যে জন্য আমার পুরোপুরিভাবে নিজের চ্যানেল খুলে নিজের গল্প বলতে বসা বা অন্যান্য বিখ্যাত সাহিত্যিকদের গল্প, মানে মোট কথা নিজের নামে একটা অডিও স্টোরি চ্যানেল খোলবার এই সিদ্ধান্ত নেওয়া, সেইটা ঘটে কোচবিহারে। তারপর যখন পাহাড়ে যাই, পাহাড়ে গিয়েও ব্যাপারটা নিয়ে আমার খুব আলোচনা হয়, আমার খুব কাছের দু একজন বন্ধুর সাথে আমার খুব কনভারসেশন হয়, এবং মনে হয় না আর ওই ভাড়া করে লোকের গালাগালি আর শুনবো না, আমি নিজেই করব। যদি সত্যিই পারি তাহলে মানুষ দেখবেন, না পারলে রিজেক্ট করবেন, কি আছে। পারবো না, বুঝলাম পারবো না। তো এই মানসিকতা থেকে শুরু হলো। প্রথম দিকে খুব বোর লাগবে জানেন তো, একটা দুটো ওই সবসময় ইউটিউব স্টুডিওটা খুলে বসে থাকতাম, একটা দুটো 15টা 20টা, যখন 90 পেরোলো তখন মনে হলো না, এবার এবার মনে হচ্ছে, এবার মনে হচ্ছে একটা কিছু মানে করে, মানে হচ্ছে হচ্ছে ব্যাপারটা। তারপর 100, আস্তে 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 বাড়তে লাগলো। আমার বন্ধু আমাকে বলেছিলেন, পাহাড়ে গিয়ে একটা গল্প বলেছিলেন, আমার মনে হলো যে ঠিক আছে, স্বর্ণালী সন্ধ্যায় চলছে, চলুক। ওই গল্প তো বহু জায়গায় পাঠ করা হচ্ছে, দেখুন প্রত্নতত্ত্ব হয়তো আমার চ্যানেলেও পাবেন, অন্য জায়গাতেও পাবেন, হয়তো দুঃস্বপ্ন আমার চ্যানেলেও পাবেন, অন্য জায়গাতেও পাবেন। ঠিক আছে, চলো এর নতুন সেগমেন্ট হোক। সেখানে ওই বন্ধুর, আমরা পাহাড়ে কার্শিয়াংয়ে ডাউহিল বেড়াতে গিয়েছিলাম, তো ডাউহিলের কাছাকাছি আমরা একটা হোটেলে ছিলাম আর কি। তো সেখানে রাত্রিবেলা পুরো দস্তুর ভূতের গল্প হচ্ছে, হালকা শিশির পড়ছে বাইরে, মনে আছে। রাত্রির 4টে অবধি আমরা ভূতের গল্প করছি। তো সেই যে গল্পগুলো, প্রত্যেকেই প্রত্যেকের জীবনের অভিজ্ঞতাগুলো কিন্তু আমার সঙ্গে শেয়ার করছে বা আমাদের সঙ্গে শেয়ার করছে। আমার মনে হলো দিস ইজ হাই টাইম, এই গল্পগুলোই যদি আমি লিখতে শুরু করি তাহলে কেমন হয়। সেই ভাবনা থেকে প্রথম গল্প যেটা এলো তালগাছ, এবং দর্শক মানে শ্রোতারা প্রচুর ভালোবাসায় ভরিয়ে দিলেন সেই গল্পটাকে। এইখান থেকে একটা সাহস তৈরি হলো যে ঠিক আছে, চলো আমরা রাতের রেলগাড়ি বা মিড নাইট এক্সপ্রেসকে আরো আরো যতটা পারি চালিয়ে নিয়ে যাই। দীপালি লিখেছে, এর আগে সুরঞ্জনের দক্ষ অভিনয় এবং লেখা দেখেছি, এখন গল্প পাঠও সকলের মন জয় করে নিচ্ছে। অনেক শুভেচ্ছা রইল, অনেক ভালো মানুষ এবং দক্ষ শিল্পী, সাথে সবুজ রঙের ভালোবাসা। আমি এখানে পড়ছি কম্পিউটারে আর কি। সাথে সবুজ রঙের ভালোবাসা, ধন্যবাদ, প্রণাম, লাল রঙের ভালোবাসা দীপালি। আচ্ছা, শুভশ্রী কুন্ডু দেখছে। হাই শুভশ্রী দি, থ্যাংক ইউ সময় বার করবার জন্য। সান্নিক পারিয়ার মেসেজটা এখন ঢুকছে, সান্নিক মেসেজটা এখন ঢুকছে, হোপ প্রবলেমটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু ফিক্স হয়েছে। অ্যাকচুয়ালি এদিকে কাজ চলছে ইন্টারনেটের, সে কারণে না একটু সমস্যা হচ্ছে। শুভশ্রী দেখছে, অথই অদ্রিজা, অথই অদ্রিতা, অদ্রিতা, ওকে, অথই অদ্রিতা দেখছেন, ওকে। গোপন দাস ইজ ওয়াচিং, গোপন কাকু দেখছে। তো এই যাই হোক, প্রথম গল্পটা হচ্ছে এই তাল গাছ। তাল গাছের পর দেখলাম মানুষ প্রচুর ভালোবাসায় ভরিয়ে দিলেন। তারপর নেক্সট স্টেপটা নিলাম নিশির ডাক, চলতে লাগলো। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই আস্তে 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 ইউটিউব এভাবেই আস্তে আস্তে মানে সাজেস্ট করতে শুরু করে, লোক আসছে, মানে অডিয়েন্স আসছে, দেখছে, তাদের কমেন্ট করছে, জানাচ্ছে। এখান থেকে একটা নেশা পেয়ে বসে যে আচ্ছা, কল্পনা করে আমি তো গল্প লিখতেই পারি, কারণ আমি নিজে কিছু দূর লিখতে টিখতে পারি, এবং সে নিয়ে ছবিও করেছি, সে এক পরের কথা।
অভিনেতা, পরিচালক, লেখক, একটা সত্তা রয়েছে। তাহলে কি করব? কাল্পনিক গল্প করব? পুরোপুরি একটা কল্পনা দিয়ে মিশিয়ে একটা গল্প করব, নাকি নাকি একটা স্পেশাল কাজ করি, যে এই যে গল্পগুলো যেগুলো লোকশ্রুতি হয়ে ঘুরে বেড়াচ্ছে, ধরুন ট্রেনে বাসে আপনারা যাচ্ছেন, হঠাৎ করে শুনছেন যে এই জানিস তো আমার সাথে এরম একটা ঘটনা ঘটেছে, এই জানিস তো বললো এরম একটা ঘটনা, শোন কি হয়েছে আমার পিসিমণির সাথে। পিসিমা সেদিনকে ব্যালকনিতে গিয়ে দেখছে কি নিচ দিয়ে একটা, এইটা এইটা ভাবলাম যে যদি আমরা ঠিক যেভাবে লোককথাটা হচ্ছে সেভাবে তো একটা গল্প পাঠ হয় না, গল্পটাকে সাজাতে হয়, লিখতে হয়। আমি ভাবলাম যদি এইটা করা যায়। একটা নেশা পেয়ে বসলো, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষের থেকে কালেক্ট করতে শুরু করলাম গল্প। মানে তারাই বলছে, অবশ্যই আমি তাদের বাড়ি বাড়ি গিয়ে বলছি না এই ভূতের গল্প বলুন, সেটা নয়, আমার কাজটাই সেটা নয়। ধরুন কোনো সত্যি ঘটনার চরিত্র, যেমন আমি একটা এবারেই যে গল্পটা এখন স্ট্রিম করছে, আধ কাটা লাশ বলে যে গল্পটা স্ট্রিম করছে, সেটাই যেমন থিয়েটার দলের জিদ্দার কাহিনী। এবং এখানে আধ কাটা লাশ গল্পটাই কিন্তু আমি কোনো রাগ ঢাক করিনি, কার থেকে নেওয়া কার থেকে কি আমি পুরোটাই বলে দিয়েছি যে হ্যাঁ এনার থেকে নেওয়া, ইনি বলেছিলেন এবং এনারই জবানিতে আমি শুধু বসে বসে লিখছি আর কি। মানে বেদব্যাস মহাভারত বলছেন, আমি গণেশের মতো করে লিখে দিচ্ছি, এই আর কি। তো যাই হোক, আধ কাটা লাশটা স্ট্রিম করছে এখন, আপনারা শুনবেন। ওটা কিন্তু সত্যি ঘটনা, মালিগাঁও থেকে রাজগড় যাওয়ার পথে ঘটনাটা ঘটেছিল। তো সেটা স্ট্রিম করা শুরু হলো। যিনি বলেছিলেন জিদ্দার গল্পটা, তার ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে, সেটাও তিনি আবার কমেন্টও করেছেন। তো যাই হোক, তো এটা চলতে শুরু করলো আর কি। এখান থেকে একটা নেশা পেয়ে বসলো যে যাহা লিখিব সত্য লিখিব, সত্য ছাড়া কিছু লিখিব না। তো মিডনাইট এক্সপ্রেসে আমার এই জার্নিটা সত্য ঘটনা অবলম্বনে, মানে আমি যে সমস্ত গল্পগুলো সংগ্রহ করছি, এখনো করছি, অব্যাহতভাবে সংগ্রহ করছি, কোনোটা গ্রামের উপকথা, কোনোটা শহরের উপকথা, প্রত্যেকটাই অলৌকিক, অতিলৌকিক, পরলৌকিক বিষয় নিয়ে। কারণ আমি দেখছি যে আমার মানে আমার লিখতে তো ভালো লাগছে, আমার যেহেতু শুনতে ভালো লাগছে, আমার বিশ্বাস যারা শুনবেন তাদের আমার শোনাতেও ভালো লাগবে। আমি বিশ্বাস করি একজন মানে ক্রিয়েটার হিসেবে আমি বিশ্বাস করি, যতক্ষণ না মানে মানে আপনি নিজে আপনার কাজ দেখে স্যাটিসফাইড হবেন, ততক্ষণ আপনার মানে সেটা আপনার কাউকে দেখাতে ইচ্ছে করবে না। আমার তো আজকাল অনেক কাজই দেখে মনে হয় যে আমার খুব একটা ভালো লাগছে না, আমার এটাও মনে হয় যে তারা কি মানে নিজেরা নিজেদের কাজ দেখছেন। যাই হোক, সে নিয়ে বিতর্কের মধ্যে আমি যেতে চাইছি না। তো এই প্রসঙ্গে আর কি ওই উপকথাগুলো নিয়ে শুরু করলাম আর কি। ভালো হলো, মানে শুরুটা ভালোই হলো, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় চলছে গল্প পাঠ ইত্যাদি। মৌসুমি সাহা ইজ ওয়াচিং। মৌসুমি কাকিমা দেখছে। কাকিমা ভালো আছো? কাকিমাও খুব ভালো লেখেন, আমি ওনার লেখা পড়েছি, উনি ভালোই লেখালেখি করছেন। সব লেখা অবশ্যই এখন আর পড়া হয় না। তো এক সেকেন্ড, কেউ কি কমেন্ট করছেন? যাই হোক, ও সান্নিক পারিয়া, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল অলসো। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো যাই হোক, তো সেই চলতে লাগছে এখন আমাদের মধ্যরাতের রেলগাড়ি, এবং আমিও সংগ্রহ করছি প্রচুর গল্প। আপনারা ভাবতে পারবেন না এমন এমন কিছু গল্প সংগ্রহ করা হয়েছে। মানে আমি এক্সপিরিয়েন্স বলছি, এই আধকাটা লাশ গল্পটা
থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালোবাসা রইল। আধকাটালাস গল্পটা রেকর্ড করছি ওপরে, মানে আমাদের যিনি রেকর্ড করেন সপ্তসুর স্টুডিও, সেটার রেকর্ডিংটা হয় হচ্ছে 2.5 তলায়, মানে 2 তলার মাথায় চিলেকোঠা, সেই রেকর্ডিং রুম করা আছে। রাত্রি 11:30 বাজে রেকর্ডিং করছি। আমি বলে দিই সৌরভ দা যিনি থাকেন তাকে বলি, সৌরভ দা তুমি নিচে চলে যাও, যদি খেতে টেতে হয় খেয়ে এসো, আমি ততক্ষণ ঠিক আছে করছি, আমি রেকর্ডিংটা করছি। তো চলতে থাকে। তা সেটা রেকর্ড করতে করতে হঠাৎ করে রেকর্ডিং স্টুডিওর মধ্যে গা ছমছম করছে। ভাবুন আমার গল্প, আমি শুনেছি, আমি কালেক্ট করেছি, আমি লিখেছি, সেটা করতে করতে গা ছমছম করছে। এই ঘটনাটা ফিল দেয়, মানে আমার মনে হয় ঘটনাটা অনুভব করায় বা ফিল দেয় আজকালকার ভাষায়, যে না মানে মানুষ ভয় পাবে। আর মানুষকে আমার মনে হয় যে সেটাই তো দেবো যেটা মানুষ পছন্দ করবেন নিতে। তার মধ্যে আমি এই যেহেতু মধ্যরাতের রেলগাড়ি, আমি এই ভৌতিক জ্বরটাকেই বেঁচেছি আর কি, হরর জ্বরটাকেই বেঁচেছি। তো চলছে, গাড়ি চলছে। যেমন পরের গল্পটা হচ্ছে আপনার, শুনেছেন বোধহয়, রিলস দিয়েছিলাম, বাইক আসতে চালা। এক সাংঘাতিক গল্প, বিশ্বাস করুন। আজ অবধি মানে এক তো সত্যি ঘটনা, এই বাইক আসতে চালার গল্পটা পাঠ করছি। আমার রেকর্ডিং আর্টিস্ট বলছে যে জায়গাটার নাম আমি তো বলে দিয়েছি, দমদম ক্যান্টনমেন্ট থেকে ওই ইয়ে পর্যন্ত, আপনার বেদিয়াপাড়ার আগে যে কাঠের পোলটা পড়ে, ওই অঞ্চলের ঘটনা, পুরনো ঘটনা আর কি। এখন আগে তো জায়গাটায় ইয়ে ছিল না, মানে আপনার লাইট পোস্ট তেমন ছিল না, এখন দিয়েছে অনেক। তো একটু আগেকার এই ঘটনা আর কি। তো সেটা যখন আর কি লিখেছি তো বটেই, লিখেছি তো নিজের মতন করে, যখন শুনলাম সে মানে গায়ে কাঁটা দেবে। আমি যে খুব বিশ্বাসী মানুষ তা নয়, কিন্তু আমি মানে কিছু জিনিস আমি যেমন উড়িয়েও দিই। এটা যখন শুনেছিলাম সত্যি গায়ে কাঁটা দিয়েছে। যখন রেকর্ড করছি গল্পটা, তখন আমার রেকর্ডিং আর্টিস্ট মানে সৌরভদা বসে, তখন সৌরভদা আমাকে বলছে যে আচ্ছা এটা কোন জায়গাটা বলুন তো, আমি একবার মিউজিশিয়ান নিয়ে ফিরছিলাম ওই খালপোলটার ওখানে গিয়ে আমি খুব ভয় পেয়েছিলাম ওই দিন। ইয়েস, ওই জায়গাটাই বলছি। প্রচুর সাবাস, কি করে যেন মিলে যায় পৃথিবীর বহু ঘটনা। তো আমার আমার খুব আশা যে বহু মানুষ এটা শুনবেন, মানে এই এই বিশেষ করে এই লাস্ট গল্প যেটা আর কি দেওয়া হয়েছে, কি বেশ, দেবরাজ চ্যাটার্জি, আমি শুনতে স্টার্ট করেছি সুন্দর সিরিজগুলো। স্যার দেবরাজ চ্যাটার্জি হচ্ছে আমার একজন স্যার, মাস্টার মশাই বলবো, স্যার বলবো, দাদা বলবো, যা যেটা শুনতে উনি ভালোবাসবেন। উনি হচ্ছেন আমার টেকনো ইন্ডিয়া কলেজ অফ টেকনোলজি স্টুডেন্ট। আমি আমি সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত একজন ইঞ্জিনিয়ার, যদিও সেটা সেই পরিচয়টা বহন করি না বিশেষভাবে। যাই হোক, সেই সময়ে যে সমস্ত মানুষ মানে ইঞ্জিনিয়ারিং কলেজ জানেন তো, যারা পড়ে তারা জানে ভেতরের অ্যাসপিরেশনসগুলোকে কিভাবে মেরে দিতে হয়, তারা জানে একটা মানুষকে কি করে ধ্বংস করতে হয়, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ জানে। তো সেই কলেজে তখন থেকেই থিয়েটার করছি, তখন থেকেই অভিনয় করছি, প্রচণ্ড প্যাশন থিয়েটার ইত্যাদির দিকে যাব। সেই সময় যে মানুষটি খুব সাহায্য করেছিলেন মেন্টালি, এই মাথাটাকে ঠিক রাখতে সাহায্য করেছিলেন, সেই মানুষটির নাম হচ্ছে এই দেবরাজ চ্যাটার্জি। অ্যান্ড হ্যাঁ, আবার চলে গেছিল কানেকশন। সেই মানুষটির নাম হচ্ছে এই দেবরাজ চ্যাটার্জি। মানে আমি খুব কৃতজ্ঞ এই মানুষটির কাছে। তা উনি দেখছেন, একটু প্রবলেম করছে নেটটা আবার, ঠিক আছে, ইটস ওকে। মানে সায়ন্তিকা মুখার্জি ইজ ওয়াচিং। হাই সায়ন্তিকা। তো স্যার এটা সিরিজ নয়, যেটা বলছিলাম আপনাকে, এটা না সিরিজ নয়, এটা মানে বিভিন্ন ছোট 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 গল্পগুলোকে পার্ট বাই করে এটা রাখা, বিভিন্ন লোককথা আর কি, যেখান থেকে যা পাই আর কি।
সেখান থেকে নিয়ে এটাকে মানে আপনাদের সাথে সবাই কমিউনিকেট করতে চাও, এটা এটা সিরিজ নয়। তবে হ্যাঁ, আপনি একটা দারুণ জিনিস বলেছেন, একটা সিরিজ তৈরি করার মানে মন করেছি, ইচ্ছে রয়েছে। সো দেখা যাক আর কি কি করা যায়। বৈশাখী বোস নিয়োগী, অনেকদিন পর ওকে খুঁজে পেলাম। বৈশাখী বোস যে এখনো আশেপাশে আছে জেনে ভালো লাগলো। তাসনিম সূচনা ইজ ওয়াচিং। হাই তাসনিম। অঙ্কিত সরকার, হাই অঙ্কিত। চন্দ্রিকা দি, হ্যাঁ আমি দেখছিলাম তোমার মানে ওখানে শো করছিল চন্দ্রিকা দি। হ্যাঁ, তো যাই হোক, তো ওই কাঠপোলের গল্পটা যেটা আপনার ওই কি বলে দমদম ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে পাড়া আসতে যে ওই কাঠপোলের রাস্তাটার যে গল্পটা, সেইটা বেশ মানে এখনো পর্যন্ত বোধহয় আমার চ্যানেলে পাঠ করা সবচেয়ে মানে সবচেয়ে ভয়ের গল্প। যদিও পরের যে সিরিজগুলোর মানে সিরিজ মানে আরো অনেকগুলো গল্প আসছে, আহ, সেগুলোও নেহাত মানে ফেলে দেওয়ার মতো নয়, মানে বেশ গায়ে কাটা দেবে। তো যা হোক, যেটা বলার, আহ, এখানে একটা মানে অসুবিধেও হয়েছে। কি অসুবিধে জানেন তো? মানে আমি শুরু করেছিলাম স্বর্ণালী সন্ধ্যায় দিয়ে, মানে ইচ্ছে ছিল স্বর্ণালী সন্ধ্যায়টাও কন্টিনিউ করব, কিন্তু সেটা আর মানে আলটিমেটলি হয়ে উঠছে না। মানে এত বেশি ক্রেজ, মানে মিডনাইট এক্সপ্রেস এত বেশি মানুষ শুনতে চাইছেন। এবার দর্শক এই শ্রোতা, যাই হোক দর্শক বা শ্রোতা, যা শুনতে চাইবেন আমাকে তো তাই ডেলিভার করতে হবে। তো আমি মানে স্বর্ণালী সন্ধ্যাটা একটা বড় গ্যাপ পড়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, এবার এতক্ষণ পরে কমেন্টসগুলো একটু দেখি। ঠিক আছে, ইটস অল রাইট, ঠিক আছে ঠিক আছে, পরে দেখছি। তো এবার আসি যারা যারা দেখছেন তাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। অ্যানাউন্সমেন্টটা কি? অ্যানাউন্সমেন্টটা হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠেছে, যে এই গল্পগুলো যে আমি পাঠ করছি, আহ, এরা কারা? এই সমস্ত চরিত্র, যারা তাল গাছের গল্প বলছে, বাতাসের গল্পটা বলছে, এ আমি তো লিখে দিচ্ছি আমার বন্ধু আমার জওয়ানি এটা ওটা সেটা লিখে দিচ্ছি, এরা কারা? এই ব্যাপারটা এবার পরিষ্কার করার ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সুরঞ্জনের কথা ইউটিউব চ্যানেলটা থেকে, আবার বলছি সুরঞ্জনের কথা ইউটিউব চ্যানেলটা থেকে এই সমস্ত মানুষ যারা গল্পগুলো আমাকে বলেছেন তাদের প্রত্যেককে পডকাস্ট করা। পডকাস্ট আমার মানে চ্যানেলের শুরুতে প্ল্যান ছিল না, সত্যি কথা বলতে। তো এই মানুষগুলোকে নিয়ে তাদের মুখ থেকে গল্পগুলো শোনাবার ইচ্ছে থেকে এটা করা। এটা একটা নতুন সেগমেন্ট শুরু হবে চ্যানেলে। আর এবং সেখানে শুনতে পাবেন আপনারা তাদের তাদের অভিজ্ঞতাটা শুনতে পাবেন, মিলিয়ে নেবেন আমার লেখার সাথে। আমি তো মেয়ারলি স্টোরি টেলার। কেউ এটা ভাববেন না কিন্তু কুসংস্কার ছড়াচ্ছি, আবার প্রথম থেকেই বলছি কুসংস্কার ছড়াচ্ছি না। আমি সিধু জ্যাঠার একটা কথায় বিশ্বাস করি, মনের জানালা আমি খুলে বসে আছি, চারিদিক থেকে আমার আলো বাতাস আমার জানালা দিয়ে আমার মনের ঘরে প্রবেশ করে, এর বাইরে কিচ্ছু নয়। আমি কোনো কুসংস্কার ছড়াতে আসিনি, আমি কাউকে বিশ্বাসও করাতে আসিনি। আপনাদের বিশ্বাস করার ইচ্ছে হলে আপনাদের, অবিশ্বাস করার ইচ্ছেটাও আপনাদের। আমি শুধু মেয়ারলি স্টোরি টেলার, আমি গল্প বলতে এসেছি, আমার গল্প বলার কাজ। গল্প বলা হয়ে গেলে আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে, খারাপ লাগলে আমি চেষ্টা করব আরো ভালো গল্প বলার, এইটুকুই। তো যাই হোক, অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমি একটা
কি বলে পডকাস্ট শুরু করতে চলেছি। সেটা ফেসবুকেও হয়তো পাওয়া যাবে, সেটা এখনো ভাবিনি, তবে ইউটিউবে তো যাবেই। যে সমস্ত মানুষজন যেসব এই ধরনের অভিজ্ঞতাগুলো করছেন, ভৌতিক অভিজ্ঞতা, কলকাতার ভূত, গ্রাম বাংলার ভূত, এবং নিজেরও আমার কিছু ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতা বলবো কিনা, বা বা যাই হোক, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যেগুলো আমি ফেস করেছি, সেগুলো নিয়েও একটা ইচ্ছে আছে পডকাস্ট করবার। কিন্তু নিজেকে তো নিজে পডকাস্ট করা যায় না, নিজেকে নিজে লাইভে আসতে হয় তাহলে বলতে। এবং সবসময় সবাই যে লাইভে খুব অ্যাভেলেবেল থাকেন তা না, কারণ প্রত্যেকেরই কাজ আছে, কাজে কর্মে সবসময় লাইভে থাকা সম্ভবও হয় না। তো যাই হোক, সেই একটা ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছে থেকে আমি পডকাস্টটা শুরু করব। আর একটা বিষয় আমার করণীয়, সেটা হলো এই যে গল্পগুলো আমি যদি ফেসবুকে দিই, তাহলে কি কেউ শুনতে ইচ্ছুক? কারণ অনেকেই আজকাল ইউটিউবে ক্লিক করে শুনতে চান না। তাই ছোট ছোট অংশ করে যদি ফেসবুকে দেওয়া হয় গল্পগুলো, তাহলে কেমন হয়? যদি কেউ থাকেন একটু কমেন্ট বক্সে জানাবেন যে যদি ফেসবুকে দেওয়া হয় গল্পগুলো তাহলে কেমন লাগবে। যারা আছেন লাইভে একটু রিকোয়েস্ট করছি কমিউনিকেট করবেন। সঙ্গতি লিখেছে, ভালো হবে। ওকে, ওকে, ঠিক আছে, দেখা যাক ভালো হয় কিনা। তবে পডকাস্টটা করব, এটা কথা দিচ্ছি। পডকাস্ট ছাড়াও আরও মানে প্ল্যানিং আছে একটা, যে পডকাস্টটা এই ধরনের একটা ব্যাপার যে ঘটছে আশেপাশে, গল্প শুনতেই মানুষ আসে, গল্প শুনুক, ভালো লাগবে। এবার একটু কমেন্টগুলো পড়ে নেব আবার। আচ্ছা, তার আগে আমি একটু আবার দুঃখিত সকলের কাছে যে আমি তখন ইন্টারনেট কানেকশনের জন্য লাইভটা বন্ধ হয়ে গিয়েছিল। আবার নতুন করে পডকাস্ট শুরু করলাম, ব্রডকাস্ট শুরু করলাম। তো সেটার জন্য আমি আবারও দুঃখিত, কিছু করার নেই, দেখুন এটা আমার হাতে নেই। আচ্ছা, দীপালি মৌসুমী সাহা লিখেছেন, একদম রে ভালো আছি, তোকে দেখে ভালো লাগলো, এগিয়ে চলুক তোর কাজ, ইত্যাদি। খুব বেশি কমেন্ট আসেনি, পুরনো কমেন্ট যা যা পড়েছি। যাই হোক, মোটামুটি আমি লাইভের শেষ পর্যায়েতেই আছি। সুরঞ্জনের কথা কথা চ্যানেলটা আমি বলবো, যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এবং আপনাদেরও সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনাদেরও কোনো গল্প থাকে যেগুলো আপনারা চান আপনাদের গল্পগুলো আসুক, মানুষের সামনে আসুক, কমিউনিকেট করতে চান, আমাকে জানাতে পারেন, আমাকে লিখে পাঠাতে পারেন, বা বলতে পারেন আমি লিখব। এই ধরনের লোককথা লিখতে আমি ভালোই বাসি, সেগুলো আমরা শোনাবো আমাদের চ্যানেলে। আর এক্সেপশনাল যে ব্যাপারটা, এক্সেপশনাল বলবো বা এটা ইন্টেনশনালি বলবো, আমার চ্যানেলে এখনো অনেকটা কাজ করা বাকি। প্রথমেই বলেছিলাম আমি বৈষয়িক সিদ্ধান্ত থেকে চ্যানেলটা খুলিনি, আমি ব্যবসা করব বলে মোটেই আমার কোনো মানসিকতা ছিল না যে চ্যানেলটা খুলবার। একজন মানুষ, আমি এর আগে ইএনটি হাউস গল্পের আসরে গল্প পাঠ করতাম, আপনারা অনেকেই জানেন, কি যারা জানেন না তারা আবার জানুন। আমি ইএনটি হাউস গল্পের আসরে বেশ কয়েক মাস, 4-5 মাস, 6 মাস গল্প পাঠ করেছি। তারপর কর্তৃপক্ষের সঙ্গে আমার কিছু মনোমালিন্য হয় বিশেষ বিষয় নিয়ে, আমি ছেড়ে চলে আসি। তার
পর আবার এই চ্যানেলটা আমার তরফ থেকে আমি শুরু করি, যেটা আমি নিজে লিখি, আমি নিজে পরিচালনা করি, আমি নিজে কণ্ঠদান করি, আমি নিজেই সব কিছু করি। আমি এখানে শুধুমাত্র হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড স্কোরটা আর যেগুলো সাউন্ড এডিটিংয়ের কাজ সেটুকু এডিটার করেন আর কি। মানে সেটা পারি না বলে করি, আমার কাছে সেই ঢাল তরোয়াল যা বলেন নেই বলে করি। তো সেই জন্য যেটা হয় যে একা করতে হয়, তো কোনো মানে একটা একটা লেখা, সেটাকে কালেক্ট করা, সেটাকে ভেরিফাই করা। দেখুন, সব গল্পই যে আমি লিখছি তা না, এমন অনেক গল্প আছে যেগুলো শুনে মনে হচ্ছে না শুধুমাত্র তার গল্পটা এখানে সম্প্রচার হবে বলে সে বলছে, না এরকম কোনো কাজ আমি করি না। যে গল্পগুলো আমার ভালো লাগছে শুনতে, এবং কিছু রিলায়েবল পার্সন যারা মানে মানে যে যে অভিজ্ঞতাটাই যারা তারা করেন অপ্রস্তুতভাবে করেন। এবং দীপালি লিখছে, পড়ছি কমেন্টটা, যে সমস্ত মানুষজন আর কি যাদেরকে বিশ্বাস করা যায় বা যাদের কথার একটা সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে, তাদের গল্পগুলো নিয়েই করার। কারণ আমার একদমই ইচ্ছে নেই কাল্পনিকভাবে একটা গল্প লিখে আপনাদেরকে খাইয়ে দেওয়া, এখনো পর্যন্ত নেই। হ্যাঁ, যদি আমি লিখি তাহলে সেটা লিখে দেবো যে গল্পের সকল চরিত্র কাল্পনিক, এর সাথে আমার বাস্তবের কোনো মিল নেই, তাতে আমি জবানি বা ইত্যাদি ব্যবহার করব না। আমার চ্যানেলের এক্সক্লুসিভ যে বিষয়টা হলো, মিডনাইট এক্সপ্রেস বলুন বা স্বর্ণালী সন্ধ্যায় বলুন, দুটোরই পরিচালনা, সমস্ত কণ্ঠ এবং তার ব্যবস্থাপনা আমি করি, একা করি। মিউজিক যিনি করেন উনি শুধু মিউজিকটা করেন, বাকি সমস্ত পার্ট আমি একা করি। সেই জন্য চ্যানেলটার নামও আমি অন্য কোনো নামে দিইনি, সুরঞ্জনের কথা নামে দিয়েছি। আর মিডনাইট এক্সপ্রেসে বিশেষ করে গল্পটা লিখি আমি, পাঠ করি আমি, সূত্রধার, নির্দেশনা, ব্যবস্থাপনা এবং এখন সংগ্রহ সবটাই আমি করছি। কাজেই সেখানে আমি এমন কারোর গল্প তো নিতে পারি না যেখানে আমার নিজস্ব ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়, সেটা নেওয়াটা আমার উচিত হবে না। তো যাই হোক, তো সেই মানুষজনদেরও আজকের অ্যানাউন্সমেন্টে আমি একেবারে সবার সামনে আবার পরিষ্কার করছি, যাদের থেকে আমি গল্পগুলো নিয়েছি তাদের প্রত্যেককে আমি আমার চ্যানেলে আনবার চেষ্টা করব, অবশ্যই তাদের অনুমতিক্রমে, এবং তারা আসবেন বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় বিষয়টা হলো, স্বর্ণালী সন্ধ্যার চেয়ে মিডনাইট এক্সপ্রেস মানুষের মনে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। অতএব কিছুদিন হয়তো স্বর্ণালী সন্ধ্যায় আমি পজ রাখতে পারি, বন্ধ করব না, কখনো বন্ধ করব না, পজ রাখতে পারি। চ্যানেলে নতুন নতুন কিছু সেগমেন্টও অ্যাড করবার ইচ্ছে আছে, কিন্তু মূলত গল্প পাঠ, স্টোরি টেলিং এটাই থাকবে। আর যেটা বললাম, ফেসবুকে যদি ছোট ছোট করে গল্পগুলো দিই কেমন লাগবে, সেখানেই দীপালি কমেন্ট করেছে, এখন ফেসবুকে সকল মানুষ বেশিরভাগ সময় থাকেন, সেখানে শর্ট ভিডিওগুলো থাকলে আরও অনেক ভালো হবে, আরও অনেক মানুষ শুনতে পারবে, গুড আইডিয়া। এটা এরকম মানে দীপালি একজন খুব বড় মাপের শিল্পী, দীপালি একজন ভীষণ বড় মাপের পেইন্টার। ও যখন বলছে তখন নিশ্চয়ই তার একটা সারবত্তা আছে, সেটা করা যেতে পারে, সেটা ভালোই হবে আশা রাখি। ঠিক আছে, আমি এটা নিয়ে চিন্তা করব যে ফেসবুকে যদি ছোট 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 পার্ট করে এই স্টোরিগুলো দেওয়া যায়। তো যাই হোক, আবার খবরটা জানাই যারা পরে জয়েন করছেন তাদেরকে, যে 100 সাবস্ক্রাইবার আসার পরে আমি ভেবেছিলাম ফেসবুক থেকে লাইভে আসব, এখন সেই সাবস্ক্রাইবার বেসটা চলে গেছে 151-এ। যারা সাহায্য করলেন তাদের প্রতি কৃতজ্ঞতার ভাষা আমার নেই। আমি শুরু করেছিলাম শুধুমাত্র নিজেকে আর্কাইভ করব বলে, নিজের গল্পগুলো স্টোরি টেলিং করব বলে জেদ থেকে, এবং সেখান থেকে আজকে রাতের রেলগাড়ি বেশ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমার ইচ্ছে আছে আগামী লাইভেও নতুন কোনো গল্প বা বা কী নিয়ে আমি আগামী আরও 5টা গল্প নিয়ে, গল্পের কিছু হিন্ট আপনাদেরকে দেব। এবং যারা যারা, আবারও বলছি, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি
তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। ও আরেকটা বিষয় এটা বলে রাখা ভালো, এই গল্পগুলো এতদিন পর্যন্ত তো মানে ইউটিউবেই আপনারা শুনেছেন। এখন অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে ধরুন রাত্রিবেলা ইউটিউবে শোনাটা অসুবিধে হয়ে পড়ে, সেজন্য একটা নিউজ যে গল্পগুলো খুব তাড়াতাড়ি জিও7 বা স্পটিফাই বা এই ধরনের অডিও প্ল্যাটফর্মে আসছে, খুব তাড়াতাড়ি আসছে। সেটার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, দেখা যাক। আর এটুকুই আজকের মতো, এবার মোটামুটি লাইভটা শেষ করবার পালা। তো যাই হোক, এক সেকেন্ড। হ্যাঁ, লাইভটা শেষ করবার পালা। সেখানে বলে রাখি, এখন যে গল্পটা স্ট্রিম করছে গল্পটার নাম আধ কাটা লাশ। আর এই শুক্রবার যে গল্পটি আসতে চলেছে সেই গল্পটি হচ্ছে রাতের যাত্রী। সরি সরি, এই শুক্রবার যে গল্পটি আসতে চলেছে সেই গল্পটি হচ্ছে ওই খাল, গল্পটা ভুলে গেলাম, দেখলেন কথা বলতে বলতে ভুলে যাই। যাই হোক, ও বাইক আসতে চালান, যে গল্পটা এখন আসতে চলেছে সেটা হচ্ছে বাইক আসতে চালান। আর তারপরে যে গল্পটা আসতে চলেছে সেটা হচ্ছে রাতের যাত্রী, সেটাও আবার চিনার পার্ক শ্যামবাজার অঞ্চলের ঘটনা। তো এই দুটি গল্পের আপডেট আমি দিয়ে রাখলাম, দুটি মিডনাইট এক্সপ্রেস থেকে বেরোবে। তারপরের আপডেটটা যদি তারপর লাইভে এসে দেওয়া যায় তারপর দেব। তো আপনারা শুনবেন। আধকাটা লাশ গল্পটা আমি বিশেষ করে রেফার করব, শুনুন। আধকাটা লাশ গল্পটা খুব এটা খুব গা শিরশিরানি একটা গল্প, ভালো গল্প। তাহলে পরপর আপনাদের আপনাদের লিস্টে অনেকগুলো মানে অ্যাডিশন হলো আর কি। আধকাটা লাশ, তারপর আপনার ওই বাইক আসতে চালা, এবং ওই নামটাও সেজন্য ভাবেই লেখা, বাইক আসতে চালা, চয় চন্দ্রবিন্দু আকার লয়াকার। এর কারণ আছে বাইক আসতে চালা কেন লেখা। আধকাটা লাশ স্ট্রিম করছে, শোনা যাচ্ছে গল্পটা এখন। এই শুক্রবার মানে কামিং ফ্রাইডে শোনা যাবে বাইক আসতে চালা, তারপর শোনা যাবে রাতের যাত্রী। এভাবেই মিডনাইট এক্সপ্রেস এগিয়ে চলুক। তার মাঝখানে এই লাইভেই বোধহয় বলে রাখা, হাবিব গোল্ডি লিখছে গুয়াহাটির গল্পটা ভালো হয়েছে। থ্যাংক ইউ হাবিব, থ্যাংক ইউ। তুমি তোমার একটা রিয়াকশন দেবে বলেছিলে, সেটাও দিও, তোমার কেমন লেগেছে না লেগেছে, কারণ তোমরা বোধহয় অনেকেই গল্পটা জানো। গৌহাটি রেলওয়ে ব্রিজের কাছে ঘটে ঘটনাটা, অনেকেই জানো এটা। আচ্ছা, হাবিব আছে যখন, তখন বলে রাখি, সংহতিও দেখছি আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমার আর সংহতির একটা মিউজিক ভিডিও আসছে, সেটা হচ্ছে জুবিন গর্গের কম্পোজিশনে। মিউজিক ভিডিওটার নাম আসামিজ গান, মনোরে কল্পনাট। সেটা খুব তাড়াতাড়ি আসছে, আপনারা ডেট জানতে পারবেন। অলরেডি সংহতি দাস মিউজিক চ্যানেলে এটার একটা আপডেট এসে গেছে। সংহতি সুরঞ্জন ট্যাগ দিলেই আপনারা দেখতে পাবেন। ইউটিউবে সংহতি সুরঞ্জন লিখলে আপনারা দেখতে পাবেন। জুবিন গর্গের কম্পোজিশন, সংহতি গেয়েছে, আমি অভিনয় করেছি, মনোরে কল্পনা। এটাও আসছে। এই প্রসঙ্গে আমি যেহেতু লাইভে এসেছি, এই প্রসঙ্গে বলে রাখা ভালো। যাই হোক, আসামের গল্প হাবিব আমায় বলতে মনে পড়ে গেল যে আসাম দেখি তো, হাবিব মানে আসামেরই তো একটা গানও আমি কাজ করছি অ্যাজ অ্যান অ্যাক্টর। মাঝে মাঝে আইডেন্টিটি ক্রাইসিস হয় যে কোনটা করব, মানে অ্যাক্টিং, এই হ্যাঁ হ্যাঁ হাবিব, মনোরে কল্পনা যেটুকা হুয়া না। হ্যাঁ, আমি না মানে এখনো না বুঝতে পারি না কেন তো, মানে আস্তে আস্তে শিখছি আসামিজ, মানে হয়তো মানে কানে শুনলে হয়তো বুঝতে পারি যে এক্স্যাক্টলি হয়তো এরকম কিছু একটা বলতে চেষ্টা করছেন, এখনো ঠিক পরিষ্কার নয় ব্যাপারটা। হ্যাঁ, আস্তে আস্তে আশা করি শিখে যাব। তোমাদের ভাষা খুব মিষ্টি, খুব মিষ্টি। হ্যাঁ, এবং আমি আশা করব ওই অঞ্চলের, তোমাদের রাজ্যের এবং তোমাদের শহরের
যদি আরও অনেক গল্প আমার মিডনাইট এক্সপ্রেসে আমি বলতে পারি সুরঞ্জনের কথায়, আমার ভালো লাগবে। এবং তুমি গল্পটা তোমাদের যারা শুনেছেন বা যারা শোনেননি তাদের মধ্যে একটু তাদেরকে বলো তারা যেন গল্পটা শোনেন, যেহেতু আসামের গল্প, লাভ ফর আসাম। তো শুনো। তো যা হোক, মোট কথা এই, যেটুকু এতক্ষণ লাইভে কথা হলো যতগুলো তাহলে জিস্ট করে আবার শেষবারের মতো বলে দিই, যেরকমভাবে মাধ্যমিক পরীক্ষার আগে সাজেশন দেওয়া হতো, যে আমার ইউটিউব চ্যানেল সুরঞ্জনের কথায় পডকাস্ট হবে সেই সমস্ত মানুষজনদের গল্প যাদের গল্প নিয়ে আমি এই মিডনাইট এক্সপ্রেসটা শুরু করেছি। সেটা আমার বন্ধু হোক, আমি হই, বোন হোক, সবাইকে আনা হবে এবং তাদের মুখ থেকে শোনা হবে যে তারা মানে ঠিক কি কি এক্সপিরিয়েন্স করেছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফেসবুকে আমি আমার গল্পগুলো প্রত্যেকটা প্রত্নতত্ত্ব থেকে শুরু করে যা যা গল্প এতদিন ধরে এসেছে সেগুলো ফেসবুকে আমি ছাড়বো, মানুষজন দেখবেন, আমার বিশ্বাস যারা দেখেন তারা দেখবেন। আর তৃতীয়ত, স্বর্ণালী সন্ধ্যায় কিছুটা আপাতত কিছুদিনের জন্য পসপন করে আমি মিডনাইট এক্সপ্রেসটাই কিছু দূর এগিয়ে নিয়ে যাব, কারণ মিডনাইট এক্সপ্রেসের অনেক বেশি শ্রোতা বন্ধুরা আমাকে চাইছেন। আর চতুর্থত, আবার বলছি, সুরঞ্জনের কথা শুরু হয়েছিল খুব কষ্ট করে, খুব কম বাজেটে, এবং আমি একা মানুষ সুরঞ্জন, সেই সুরঞ্জনের কথাকে চালাচ্ছি। সেই সুরঞ্জনের কথা 150 সাবস্ক্রাইবার পার করেছে। আশা করি আরও দূর আমি এগোবো। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, কৃতজ্ঞতা কাম্য। আপনারা পাশে থাকবেন, এটুকুই। আর খুব তাড়াতাড়ি আমার আরও অনেকগুলো কাজ বেরোচ্ছে, অভিনয়, থিয়েটার ইত্যাদিতে, সেগুলোও দয়া করে আপনারা লক্ষ্য রাখবেন, দেখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো লাইভে। আর এই লাইভটা আমার চ্যানেলেও, ইউটিউব চ্যানেলেও দেখতে পাওয়া যাবে। তো যারা এখানে সবটা দেখতে পারলেন না, এখানেও দেখতে পারেন, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন। প্রত্যেককে শুভরাত্রি। আধ কাটা লাশ স্ট্রিম করছে, বাইক আসতে চালা আসছে, তারপরের গল্প রাতের যাত্রী সেটাও আসছে। শুনবেন, ফিডব্যাক দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন যারা যা পছন্দ করছে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, টাটা, শুভরাত্রি, নমস্কার।